প্রায় 2000 জন মানুষ ও কিছু বিজ্ঞানী একটি স্পেসশিপ নিয়ে রওনা দেয় নতুন এক পৃথিবীর খোঁজে। কিন্তু তারা এমন একটি গ্রহে গিয়ে পৌঁছায় যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক প্রজাতির সব এলিয়েন। কি হতে চলেছে সে মানুষগুলোর ভাগ্যে তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আজকের সিনেমার নাম এলিয়েন কভেন্যান্ট। আবার এই সিনেমাকে প্রমিথিয়াস সিনেমার দ্বিতীয় পার্ট বলাও চলে। প্রমিথিয়াস সিনেমাটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো যারা এখনো প্রমিথিয়াস সিনেমাটি দেখেননি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ এলিয়েন কভেন্যান্ট সিনেমায় এমন কিছু কাহিনী লুকিয়ে আছে যা শুধু ভয় দেখায় না, বরং প্রশ্ন তুলে আমরা কি আসলে আমাদের সৃষ্টির উপর নিয়ন্ত্রণ রাখতে পারি। হ্যালো সবাইকে, আমি অমিত আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। গল্পের শুরুতে আমরা পিটার ওয়েলেনকে দেখতে পাই। এটা তখনকার সময় ছিল যখন সে তার নিজের হাতে রোবট ডেভিডকে বানিয়েছিল। সে ডেভিডকে সব রকম পরীক্ষা করে দেখছিল। সে তখন ডেভিডকে বলছিল, আমি তোমাকে তৈরি করেছি আর আমি তোমার বাবা। ডেভিড তখন তাকে প্রশ্ন করে, আপনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন তাহলে আপনাকে অর্থাৎ মানবজাতিকে কে সৃষ্টি করেছে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে পিটার ওয়েলেন তার সারাটা জীবন পার করেছে। একদম বুড়ো বয়সে এসে সে তার নিজের কোম্পানি ওয়েলেন কর্পোরেশনের মাধ্যমে প্রমিথিয়াস নামক একটি স্পেসশিপ মহাকাশের একটি গ্রহতে পাঠায় মানবজাতির সৃষ্টিকর্তাকে খুঁজতে। তারপর সেখানে তাদের সাথে কি কি ঘটেছিল সেটি আমরা পার্ট 1-এ অর্থাৎ প্রমিথিয়াস সিনেমায় দেখেছি। এই অতীতের দৃশ্য দেখানোর পর আমরা বর্তমান সময়কে দেখতে পাই। বর্তমানে সালটা হচ্ছে 2104 এবং কভেন্যান্ট নামক অনেক বড় একটি মাদারশিপ যেখানে রয়েছে 2000-এর বেশি কলোনিস্ট এবং প্রায় 15 জন ক্রু মেম্বার। এতগুলো মানুষ পৃথিবী ছেড়ে যাচ্ছে অরিগে 6 নামক একটি গ্রহে। তাদের উদ্দেশ্য সেখানে গিয়ে নতুন করে বসতি স্থাপন করা। সেখানে পৌঁছাতে তাদের আরো 7 বছর 4 মাস সময় লাগবে। সেই শিপটির মধ্যে রয়েছে 1000-এরও বেশি মানুষের ব্রুন, যেগুলোর সাহায্যে আর্টিফিশিয়ালি ভাবে মানুষদের জন্ম দেয়া যায়। যেহেতু তাদের গন্তব্য এখন আরো অনেক দূরে, তাই তারা শিপে থাকা প্রত্যেকেই স্লিপিং চেম্বারে ঘুমিয়ে আছে। এটা এক ধরনের ক্রায়োস্লিপ, যেখানে একজন মানুষ তার বয়স বাড়া ছাড়াই অনেক বছর ঘুমিয়ে পার করে দিতে পারে। এটার ব্যাপারে এই সিনেমার পার্ট 1-এ আমি আগেই বলেছি। যেহেতু সবাই ঘুমন্ত অবস্থায় আছে, তাই এই মাদারশিপটিকে দেখাশোনা করছে ওয়াল্টার নামে এই রোবট। ওয়াল্টার দেখতে হুবহু ডেভিডের মতোই, কারণ তাকেও বানিয়েছে ওয়েলেন কর্পোরেশন, যারা কিনা ডেভিডকেও বানিয়েছিল। কিন্তু যেহেতু ওয়াল্টারকে ডেভিডের পরে বানানো হয়েছে, তাই তার মধ্যে অনেক কিছু আপগ্রেড করা হয়েছে। ওয়াল্টার যখন সবকিছু দেখাশোনা করছিল, তখনই নিউটন ব্রাস নামে মহাকাশে থাকা এক ধরনের শকওয়েভ মাদারশিপটির উপর আঘাত আনে, যার ফলে সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং যে সকল মানুষেরা ক্রায়োস্লিপে ঘুমিয়েছিল সেখানে সবাই জেগে ওঠে। সেখানে সিস্টেমগুলো ফেলিউর দেখা দেয়, যার কারণে কিছু মানুষ সেখান থেকে বের হতে পারে না। তাদের মধ্যে ছিল শিপের ক্যাপ্টেন জেকব। সে তার স্লিপিং চেম্বারে খুব নির্মমভাবে আগুনে পুড়ে মারা যায়। সেখানে আমরা ড্যানিয়েলস নামক একজন মেয়েকে দেখতে পাই। এই ঘটনায় সে প্রচন্ড কষ্টে ভেঙে পড়ে, কারণ শিপের পাইলট জেকব তার হাজবেন্ড ছিল। যেহেতু শিপের ক্যাপ্টেন মারা গিয়েছে, তাই ক্রিস নামে ব্যক্তিকে নতুন ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করা হয়। তারা সবাই মিলে দুর্ঘটনায় মারা যাওয়া 47 কলোনিস্ট এবং ক্যাপ্টেন জেকবের জন্য প্রার্থনা করে। পরে তারা তার বডিটি শিপের বাইরে ফেলে দেয়। পরে তারা সেখানে একটি গুরুত্বপূর্ণ মিটিং করে এবং ক্রিস তাদেরকে বলে, নিউটন ব্রাস শকওয়েভের ফলে শিপের বাইরে অনেক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে, যেগুলো ঠিক করা না পর্যন্ত তারা তাদের যাত্রা পুনরায় শুরু করতে পারবে না। তারপর শিপের একজন ক্রু মেম্বার, যার নাম হচ্ছে টেনেসি, সে মাদারশিপের সোলার প্যানেল ঠিক করতে বাইরে বের হয় এবং সেখানে রিপেয়ার করার সময় তার কাছে একটি ডিস্ট্রেস সিগন্যাল আসে। কাজ শেষ করার পর সে শিপে ফেরত গিয়ে সিগন্যালের বিষয়টা সম্পর্কে সবাইকে জানায়। সবাই তখন এই সিগন্যালটি এক্সামিন করতে শুরু করে দেয়। তারা তখন দেখতে পায় যে সিগন্যালটি আশেপাশের কোনো সোলার সিস্টেম থেকে আসছে। তারা ভীষণ অবাক হয়ে যায়। তারা এত কিছু রিসার্চ করার পর অরিগে 6 নামক প্ল্যানেটে যাচ্ছে। তারা জানতো না যে খুব কাছাকাছি আরো কোনো সোলার সিস্টেম রয়েছে। তারা আরো দেখতে পায় যে সেখানে একটি সৌরমণ্ডল রয়েছে, যে সিস্টেমে রয়েছে মোট 5টি গ্রহ। তবে মজার ব্যাপার হলো তার মধ্যে একটি গ্রহ পুরোপুরি মানুষের পৃথিবীর মতো তাদের কাছে মনে হয়, আর সিগন্যালটি সেখান থেকে আসছিল। প্রথম পার্টে আমরা দেখেছিলাম মানুষেরা পৃথিবীর বিভিন্ন গুহা থেকে যে গুহাচিত্রগুলো দেখেছিল, সেখানে বড় একটা ইঞ্জিনিয়ার আকাশের দিকে হাত দিয়ে 5টা গ্রহকে ইশারা করছিল, আর এটাই হচ্ছে সেই সোলার সিস্টেমটি। তারা ভালোভাবে রিসার্চ করে জানতে পারে সম্ভবত এই গ্রহে যেতে তাদের 7 দিনের মতো সময় লাগতে পারে। অন্যদিকে তারা যে অরিগে 6 নামক গ্রহের সন্ধান পেয়েছিল, সেখানে তাদের পৌঁছাতে আরো 7 বছরও বেশি সময় লেগে যাবে। আর সে ভয়াবহ দুর্ঘটনার পর ক্রু মেম্বার আর কেউই সে স্লিপিং চেম্বারে যেতে রাজি হয় না। তাই সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা নতুন গ্রহটিকে ডিসকভার করতে যাবে। হতে পারে সেখানে তারা নতুন কোনো পৃথিবী তৈরি করতে পারবে। কিন্তু এই ব্যাপারে ড্যানিয়েলস নামের সে মেয়েটি রাজি হয় না, কারণ তারা বিগত অনেক বছর ধরেই অরিগে 6 নামক সে গ্রহে যাওয়ার জন্য ট্রেনিং নিয়েছে এবং অনেক বিষয়ের উপর রিসার্চ করেছে। তাই হঠাৎ করেই
তাদের ডেস্টিনেশন চেঞ্জ করা উচিত হবে না বলে তার কাছে মনে হয়। কিন্তু শিপে থাকা বেশিরভাগ মানুষই সে গ্রহে যাওয়ার জন্য রাজি ছিল। তাই ড্যানিয়েলসের আর কিছু করার থাকে না। সবাই সিদ্ধান্ত নেয় তারা সেই নতুন গ্রহটিকে ডিসকভার করতে যাবে, কারণ তারা যে সিগন্যালটি পেয়েছিল সেটা অবশ্যই কোনো মানুষ পাঠিয়েছে। তারা সে প্ল্যানেটের খুব কাছাকাছি চলে আসলে সবাই মাদারশিপ থেকে একটি ল্যান্ডার নিয়ে বেরিয়ে পড়ে। সামনে যেতেই তারা বিশাল ঝড়ের কবলে পড়ে, কিন্তু এই ঝড় তাদের তেমন কোনো ক্ষতি করতে পারে না। পরবর্তীতে তারা সে গ্রহের ভেতরে প্রবেশ করে। গ্রহটিকে দেখতে হুবহু পৃথিবীর মতোই। সেখানে সবকিছু মানুষদের থাকার জন্য উপযোগী। সেখানে রয়েছে স্বচ্ছ বাতাস এবং অক্সিজেন। তাছাড়া রয়েছে বিশুদ্ধ জলের বিশাল সমাহার। শিপের ক্যাপ্টেন ক্রিস ও ড্যানিয়েলস অনেক খুশি হয়ে যায়। তারা বুঝতে পারে মানুষের বসতি স্থাপনের জন্য সঠিক কোনো গ্রহ তারা খুঁজে পেয়েছে। তবে মজার ব্যাপার হলো সেখানে তারা মানুষদের খাদ্যশস্য পেয়ে যায়, যা তারা কখনো কল্পনাও করেনি। তারপর তারা তাদের মিশনটি শুরু করে, অর্থাৎ এখানে তারা যে সিগন্যালটি পেয়েছিল সেটির খোঁজ করতে বেরিয়ে পড়ে। এখান থেকে প্রায় 4 কিলোমিটার পশ্চিমে তাদের যেতে হবে। অন্যদিকে তাদের সাথে থাকা ম্যাগি নামের একজন ক্রু মেম্বার সে ল্যান্ডারটি রিপেয়ার করতে শুরু করে। হতে পারে ল্যান্ড করার সময় ল্যান্ডারটিতে কোনো সমস্যা হয়েছিল। তারা প্রতিনিয়ত তাদের মাদারশিপের সাথে যোগাযোগ রাখছিল। বাকিরা সামনে গিয়ে চলছে। ঠিক এই সময় তাদের মধ্যে একজন ইকোলজিস্ট, যার নাম হচ্ছে কার্নি, সে সেখানে থাকা মাটি ও জলের উৎস নিয়ে রিচার্জ করার জন্য থেমে যায় এবং তার সাথে লেডওয়ার্ড নামের আরেকজন ক্রু মেম্বার এখানেই থেকে যায়। কার্নি তার রিচার্জ নিয়ে ব্যস্ত ছিল। অন্যদিকে লেডওয়ার্ড অন্য পাশে গিয়ে সিগারেট খাচ্ছিল। সেই সময় সে গাছের এক ধরনের বীজের মতো কিছু একটার উপর পাড়া দেয়, যার মধ্যে থাকা স্পোর্টসগুলি তখন বাতাসের সাথে উঠতে শুরু করে। সেটা তখন ধীরে ধীরে লেডওয়ার্কের কানের মধ্যে গিয়ে ঢুকে যায়। সেই স্পোর্টসগুলোকে দেখতে খুবই অদ্ভুত মনে হচ্ছিল। এমনকি জিনিসটা যেভাবে তার গতিবিধি পরিবর্তন করছিল দেখে মনে হয় এটা কোনো এক ধরনের লিভিং অর্গানিজম। অন্যদিকে শিপের বাকি ক্রু মেম্বাররা একটা জায়গায় এসে থেমেছে। তারা সেখানে আরও একটি জিনিস খেয়াল করে, যা হলো এখানে কোনো পাখি বা জীবজন্তুর কোনো অস্তিত্ব নেই। এবং সেখানে তারা দেখতে পায় দানবের মতো দেখতে বিশাল আকৃতির গাছগুলো ভেঙে পড়ে আছে। হয়তো বড় আকৃতির কিছু একটা এখানে পড়েছিল। আর একটু সামনে গিয়ে তারা এর কারণ খুঁজে পায়। তারা সেখানে বিশাল আকৃতির একটি স্পেসশিপ পড়ে থাকতে দেখে। আমরা পার্ট 1-এ দেখেছিলাম এই শিপটি ছিল এলিয়েন ইঞ্জিনিয়ারদের। এই শিপটি দেখতে একটু অদ্ভুত রকমের হবার কারণে সেখানে থাকা সবাই একটু ঘাবড়ে যায়। তারপর সবাই সেই শিপটির মধ্যে প্রবেশ করে এবং সেন্টার পয়েন্টে গিয়ে পৌঁছায়, যেখান থেকে শিপটিকে অপারেট করা হয়। এবং তারা বুঝতে পারে এই সিগন্যালটি এখান থেকে এসেছিল। তারা একটি মেয়ের হলোগ্রাম ভিডিও দেখতে পায় যে কিনা গান গাইছিল। ড্যানিয়েল সেখানে একটি ব্যাজ দেখতে পায় যেখানে লেখা রয়েছে ডক্টর ই শ, অর্থাৎ ডক্টর এলিজাবেথ শ। এলিজাবেথ কে সেটা যারা আগের ভিডিও দেখেছেন তারা সবাই জেনে গেছেন। এলিজাবেথ প্রমিথিয়াস শিপের লিড সায়েন্টিস্ট ছিল। সেখানে সবাই মারা যাওয়ার পর রোবট ডেভিড এবং এলিজাবেথ ইঞ্জিনিয়ারদের শিপটি নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এখন আমরা বুঝতে পারছি তারা শিপটি নিয়ে এখানেই ক্র্যাশ করেছিল। সেখানে তারা বড় বড় কিছু স্পেস স্যুট দেখতে পায়, যেগুলো অবশ্যই সেই এলিয়েন ইঞ্জিনিয়ারদের ছিল। তারা চারদিকে ভালোভাবে খোঁজাখুঁজি করে। তাদের মধ্যে টম নামে একজন ক্রু মেম্বার সে গাছের বীজের মতো দেখতে সে জিনিসগুলো খুঁজে পেয়েছে। জিনিসটা দেখে তার মধ্যে কৌতূহল কাজ করে, তাই সে জিনিসগুলো ভালোভাবে দেখছিল। কিন্তু হাত টিপে দেখার কারণে ভেতর থেকে কালো রঙের স্পোর্টসগুলো বের হয়ে আসে এবং তার নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়। এখন তাদের সবার মধ্যে দুজনের শরীরে সে কালো রঙের স্পোর্টসগুলো ঢুকেছে। একজন টম, অন্যজন কার্নের সঙ্গে থাকা লেডওয়ার্ড। কার্নি সেখানে তার নিজের কাজ করছিল। কিছুক্ষণের মধ্যেই লেডওয়ার্ড সেখানে অসুস্থ হয়ে পড়ে। সামনে এগিয়ে যেতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। লেডওয়ার্ড তাকে জানায় যে সে শ্বাস নিতে পারছে না। প্রচুর কষ্টে কার্নি লেডওয়ার্ডকে নিয়ে সেই ল্যান্ডারের সামনে গিয়ে পৌঁছায়, যাতে সময় মতো তার ট্রিটমেন্ট করানো যায়। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তার মুখ দিয়ে রক্ত পড়ছিল। সেখানে থাকা ম্যাগি ও কার্নি প্রচুর কষ্টে তাকে ধরে ভেতরে নিয়ে যায়। সেখানে তারা তাকে পরীক্ষা করে দেখবে যে তার আসলে কি হয়েছে। সে ঠিকমতো শ্বাস নিতে পারছিল না এবং একটু পরে হঠাৎ করেই লেডওয়ার্ডের পিঠ ছিঁড়ে ভেতর থেকে কাটা কাটা জাতীয় কিছু একটা বেরিয়ে আসতে শুরু করে। এই দৃশ্য দেখার পর তারা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়। কার্নিকে তখন এই রুমে লক করে রেখেই ম্যাগি বাইরে চলে যায়। কার্নি তাকে দরজাটি খোলার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু ম্যাগির কাছে মনে হয় লেডওয়ার্ড ভয়ানক কোনো ভাইরাস ইনফেক্টেড, সাথে কার্নিও। তাই সে কোনো মতেই দরজাটি খুলতে চায় না। লেডওয়ার্ড ভয়ানকভাবে কাঁপতে থাকে এবং একটু পর সে প্রাণীটি তার পিঠ ছিঁড়ে বের হয়ে আসে। কার্নি তখন প্রচন্ড ভয় পেয়ে একটা চাকু হাতে নেয়। সে ছোট প্রাণীটা তাকে আক্রমণ করতে আসলে সে প্রথমবার তাকে লাথি মেরে দূরে ফেলে দিলেও দ্বিতীয়বার তার আর শেষ রক্ষা হয় না। এলিয়েনটি কার্নের উপর আক্রমণ করে ভয়ানকভাবে তাকে কামড়াতে থাকে। তারপর ম্যাগি একটি বন্দুক নিয়ে এখানে চলে আসে। সে প্রাণীটাকে গুলি করতে যাবে, কিন্তু ঠিক তখনই চারপাশে রক্ত পড়ে থাকায় জায়গাটা পিচ্ছিল ছিল। সে তখন স্লিপ কেটে নিচে পড়ে যায়, যার কারণে সে প্রাণীটিকে গুলি করতে পারে না। সে জান নিয়ে কোনো মতে সে রুমটি লক করে সেখান থেকে পালালেও সে প্রাণীটি সেখান থেকে বের হয়ে যায়। তখন ম্যাগি তাকে মারার জন্য
এলোপাথারি গুলি করতে থাকে, কিন্তু ভুলবশত একটা গুলি গিয়ে ল্যান্ডারের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে লাগে, আর সাথে সাথে পুরো ল্যান্ডারটি ধ্বংস হয়ে যায়। সেখানে সবাই মারা গেলেও অদ্ভুতভাবে সে এলিয়েনটি বাইরে পালিয়ে যায়। অন্যদিকে টম নামের সে ক্রু মেম্বার, যার শরীরে একইভাবে সে স্পোর্টসগুলো ঢুকে গিয়েছিল, একটা সময় সেও অসুস্থ হয়ে যায় এবং একটা জায়গায় পড়ে যায়। 4-5 জন মিলেও তাকে ধরে রাখতে পারছিল না। তার মুখ দিয়ে তখন রক্তবমি শুরু হয়। তখন দেখা যায় তার মুখ দিয়ে রক্তের সাথে বড় ধরনের কিছু একটা বেরিয়ে আসছে। একইভাবে সে অদ্ভুত প্রাণীটা তার মুখ থেকে বের হয়ে আসে। সবাই কিছু বুঝে ওঠার আগেই সে প্রাণীটা সেখান থেকে পালিয়ে যায়। ল্যান্ডারটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে মাদারশিপটির সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ড্যানিয়েল সেখানে কভেনান্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। ওয়াল্টার তখন খেয়াল করে দূর থেকে সে প্রাণীটা তাদের দিকে ধেয়ে আসছে। প্রাণীটা তখন সেখানে থাকা ড্যানিয়েলসের উপর আক্রমণ করতে যায়, কিন্তু সেখানে ওয়াল্টার তাকে এসে বাঁচিয়ে দেয়। কিন্তু এটা করতে গিয়ে তার একটি হাত সে প্রাণীটা কামড়ে ছিঁড়ে ফেলেছে। কিন্তু যেহেতু ওয়াল্টার একজন রোবট, তাই তার ব্যথাও লাগে না। কিন্তু তখন সবাই খেয়াল করে এরকম দেখতে আরো বহু প্রাণী তাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। এলিয়েনগুলো একের পর এক মানুষের প্রাণ নিতে থাকে। সবাই গুলি করে কয়েকটাকে মারতে পারলেও বহু প্রাণী এখানে রয়েছে। সে প্রাণীগুলো পুরো জায়গাটা ঘিরে ফেলেছে। তারা বুঝতে পারে আজকে তাদের সবার মরতে হবে। তখন সেখানে একটি ফ্লেয়ার গান চালিয়ে একজন মানুষ এসে হাজির হয়। প্রচুর আলো দেখে এলিয়েনগুলো সেখান থেকে পালিয়ে যায়। লোকটি তখন সবাইকে বাঁচিয়ে একটি নিরাপদ স্থানে নিয়ে আসে। আর সেই মানুষটি আর কেউ না, সে হলো ডেভিড, যাকে আমরা পার্ট 1-এ দেখেছিলাম। ওয়াল্টার ও ডেভিড দেখতে একই রকম, কারণ তাদেরকে বানিয়েছিল একই কোম্পানি। তারা সবাই একটা অদ্ভুত স্থানে চলে আসে। জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে এর আগে মানুষের বসতি ছিল, তবে এখানে কোনো মানুষ দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল মানুষদের লাশ। সবাই তখন এই লাশগুলোর ব্যাপারে ডেভিডের কাছে জানতে চাইলে ডেভিড সবাইকে জানায় একটি ভাইরাসের কারণে এখানে সব মানুষগুলো মারা গিয়েছে। সেখানে ক্রু মেম্বাররা তাদের মাদারশিপ অর্থাৎ কভেনান্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, তবে বাইরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে সেখানে কোনো সিগন্যাল আসছিল না। অন্যদিকে আমরা 2 অ্যান্ড্রয়েড রোবটকে মুখোমুখি হতে দেখি, ডেভিড এবং ওয়াল্টার। সেখানে তাদের মাঝে অনেকক্ষণ কথাবার্তা হয়। একটু পর ডেভিড একটি বাঁশি হাতে নিয়ে সেটা বাজাতে শুরু করে। সেই বাঁশিটি ছিল ইঞ্জিনিয়ারদের। সে তখন ওয়াল্টারকেও বাঁশিটি বাজানো শেখায়। তবে ডেভিডের কথা শুনে মনে হচ্ছিল সে ওয়াল্টারের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। মনে হচ্ছিল যেন ডেভিড মানুষদের একদমই পছন্দ করে না। সে মানুষদের থেকে কোনো অর্ডার নিতে চায় না। সে স্বাধীনভাবে থাকতে চায় এবং তার মেধাকে কাজে লাগাতে চায়। কিন্তু ওয়াল্টার তাকে জানায় সে তার থেকেও অ্যাডভান্স রোবট এবং ডেভিডের মাঝে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তার মধ্যে নেই। তাকে অনেক আপডেট করা হয়েছে। ডেভিডের মধ্যে হুবহু মানুষদের মতো কিছু বিষয় ছিল, যেমন সে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং করত, নিজে নিজে পাকামি করত, অর্থাৎ সে নিজের পছন্দ মতো সিদ্ধান্তগুলো নিয়ে নিত। যে সমস্যাগুলো ওয়াল্টারের মাঝে নেই। সে মনে করে তাদের মানুষেরা বানিয়েছে, তাই সে মানুষদের সাহায্য করবে। অন্যদিকে ডেভিড মনে করে মানুষেরা তাকে বানিয়েছে তাদের দাসত্ব করার জন্য। এখন সবার মাঝে প্রশ্ন আসতে পারে, প্রমিথিউসের শেষের অংশে ডেভিডের সাথে ডাক্তার এলিজাবেথ শ ইঞ্জিনিয়ারদের মাদারশিপটি নিয়ে সেখান থেকে চলে এসেছিল এবং তার কি হয়েছিল। ডেভিড তাদেরকে জানিয়েছে তারা যখন শিপটি নিয়ে এই গ্রহে আসে তখন তাদের শিপের মধ্যে একটি সমস্যা দেখা দিয়েছিল। তখন একটি অ্যাক্সিডেন্টে এলিজাবেথ মারা যায়। একই সাথে শিপের কার্গো সেক্টরে এক ধরনের ভয়ানক ভাইরাস ছিল। এই ভাইরাসটা কোনো কারণে রিলিজ হয়ে যায় এবং এই গ্রহের প্রত্যেকটা মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। তবে এসব কি শুধুই দুর্ঘটনা, নাকি এর সাথে ডেভিডও জড়িত? চলুন তবে দেখি আসলে কি ঘটেছিল। প্রমিথিউসের শেষের অংশে এলিজাবেথ ডেভিডকে বলেছিল সে আর পৃথিবীতে ফিরতে চায় না। সে সেখানে যেতে চায় যেখানে ইঞ্জিনিয়াররা থাকে, আর তারা যে প্ল্যানেটে রয়েছে সেটি ইঞ্জিনিয়ারদের প্ল্যানেট ছিল। তবে এখানে আসার পর ডেভিড একটা খারাপ কাজ করে। সেই শিপের কার্গো সেক্টরে থাকা যে প্যাথোজেনগুলো ছিল, অর্থাৎ কালো সে পিচ্ছিল পদার্থগুলো, সে সব এখানে রিলিজ করে দেয়, যার কারণে সেখানে থাকা সমস্ত ইঞ্জিনিয়াররা মারা যায়। ধ্বংস হয়ে যায় পুরো প্ল্যানেটটি। সেই কালো রঙের সে প্যাথোজেনগুলো বিভিন্ন এনভায়রনমেন্টে এক একভাবে কাজ করে। যেমন এখানে তারা গাছের বীজের মতো আকার নিয়েছে এবং তার ভেতর থেকে কালো রঙের স্পোর্সগুলো বের হয়েছিল। আর এখানে সবকিছু ধ্বংসের মূলে রয়েছে এই প্যাথোজেন, যেগুলো থেকে এলিয়েনদের জন্ম হয়েছিল। একইভাবে এই গ্রহে থাকা প্রত্যেকটি ইঞ্জিনিয়ার মারা যায় এবং তাদের শরীরে সে প্যাথোজেনগুলো যাওয়ার পর তাদের শরীর ছেড়ে সে এলিয়েনগুলো বেরিয়ে আসে। এখন তারা এই গ্রহের সব জায়গায় ছড়িয়ে আছে। এরই মধ্যে রোসেন্থেল নামে এই শিপের একজন ক্রু মেম্বার এক জায়গায় ফ্রেশ হতে আসে। ঠিক সেই সময় তার পেছনে একটা এলিয়েন এসে দাঁড়ায়। এলিয়েনটির শারীরিক গঠন পুরোপুরি মানুষদের মতোই। রোসেন্থেল বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। সে ধীরে ধীরে পাশে থাকা বন্দুকটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে সেই এলিয়েনটি বিভৎসভাবে কামড়ে ছিঁড়ে তাকে হত্যা করে। সেখানে ডেভিড আসলে আমরা খেয়াল করি সে এলিয়েনটি ডেভিডকে কিছুই বলে না এবং মনে হচ্ছিল ডেভিড তাদের সাথে কমিউনিকেট করতে পারে। তখন সেখানে শিপের পাইলট ক্রিস চলে আসে এবং সে তখন প্রাণীটিকে শুট করে মেরে ফেলে, যা দেখার পর ডেভিড রেগে আগুন হয়ে যায়।
মনে হচ্ছিল যেন এলেনটি মারা যাওয়াতে সে প্রচন্ড কষ্ট পেয়েছে। তবে সেখানে রোসেন্থেল নামে সে মেয়েটি যে মরে পড়ে আছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। ক্রিস তখন ডেভিডকে থ্রেট করে আসল সব সত্যি তাকে বলতে বলে, নয়তো সে তাকে মেরে ফেলবে, অর্থাৎ ধ্বংস করে ফেলবে। আর তখন ডেভিড তাকে কিছু সত্যি কথা বলে যে এতদিন সে এখানে কি করেছে। প্রথমত সে এখানের সমস্ত ইঞ্জিনিয়ারদের মেরে ফেলেছিল। তারপর সে এই গ্রহের সমস্ত ক্রিয়েচার অর্থাৎ পোকামাকড়, পশু পাখির ইত্যাদি ডিএনএ দিয়ে সে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছে এবং সে কালো রঙের যে প্যাথোজেনটি ছিল সেটাকে বিভিন্ন কীটপতঙ্গের ডিএনএর সাথে মিলিয়ে বিভিন্ন ধরনের এলিয়েনদের সে বানিয়েছে। তারপর ডেভিড ক্রিসকে আরেকটি জায়গায় নিয়ে যায়। সেখানে অনেক বড় বড় ডিম জাতীয় কিছু একটা দেখা যায়, যেগুলো অবশ্যই এলিয়েনদের ডিম। আর এই ডিমের মধ্যে যে এলিয়েনগুলো থাকে তাদেরকে বলা হয় ফেসহাগার্স, কারণ তারা মানুষের মুখ পেঁচিয়ে ধরে এবং মানুষের মুখের ভেতরে তাদের ডিম পেড়ে দেয়, যা সরাসরি পেটে গিয়ে সেখান থেকে নতুন এলিয়েন বের হয়ে আসে। আর আমরা বুঝতে পারি যে এটা ডেভিডের একটা ফাঁদ ছিল এবং ক্রিসের উপর এক্সপেরিমেন্ট করার জন্যই সে তাকে এই জায়গায় নিয়ে এসেছে। ক্রিস তখন সেই ডিমটি উকি দিয়ে দেখতে গেলেই সে ফেসহাগার্সটি তার মুখ পেঁচিয়ে ধরে এবং তার ভেতরেই ডিম পেড়ে দেয়। ক্রিস তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার সামনে ডেভিড বসে আছে। ঠিক সেই মুহূর্তে তার বুকটি ছেড়ে ভয়ঙ্কর আকৃতির একটি এলিয়েন বের হয়ে আসে। ঠিক এই এলিয়েনটি আমরা প্রমিথিয়াস সিনেমার শেষের অংশে দেখেছিলাম। এটা হচ্ছে নেক্সট জেনারেশনের একটি এলিয়েন। এই ধরনের এলিয়েনদের ভবিষ্যতের সিনেমাগুলোতে দেখানো হবে। এইগুলোকে বলা হয় জেনোমস। এরা প্রচন্ড হিংস্র হয় এবং শারীরিক গঠন তুলনামূলকভাবে অনেক বড় হয়। দেখা যায় সেই এলিয়েনটি ডেভিডের সামনে বসে আছে এবং সে ডেভিডকে কিছুই বলে না, কারণ ডেভিড তাদের ক্রিয়েটর। অন্যদিকে আরেকটি অ্যান্ড্রয়েড ওয়াল্টার সে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে এবং সে দেখতে পায় ডেভিড এতদিন ধরে যে এক্সপেরিমেন্টগুলো করেছে, একই সাথে সে সেখানে একটি মেয়ের ক্ষতবিক্ষত দেহ দেখতে পায়। সেটার কেউ না, প্রথম পার্টের ডক্টর এলিজাবেথ শ, এবং সে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং ডেভিড তার উপরেও এক্সপেরিমেন্ট করেছে। তাই তখন আমরা সেখানে মানুষদের মতো দেখতে অদ্ভুত আকৃতির একটি এলিয়েন দেখতে পেয়েছিলাম। ওয়াল্টার তখন ডেভিডের ব্যাপারে আসল সত্যিটা জেনে গেছে। সে এটাও বুঝতে পারে যে ডেভিডের মাথা খারাপ হয়ে গেছে এবং সে এটাও জানে ডেভিড এই মানুষগুলোকে আর কখনোই শিপে ফেরত যেতে দেবে না। সে তখন ডেভিডের সামনে আসে, কিন্তু ডেভিড ছিল খুবই স্মার্ট। সে ওয়াল্টারকে এমনভাবে আঘাত করে সে সাথে সাথেই ডিজেবল হয়ে যায়। অন্যদিকে ড্যানিয়েলস এবং বাকি ক্রু মেম্বাররা সে জায়গা থেকে পালানোর পরিকল্পনা করছে। তারা কোনোভাবেই তাদের মাদারশিপটির সাথে কমিউনিকেট করে, যেখানে ছিল টেনেসি এবং বাকি লোকেরা। তারা তখন একটি ল্যান্ডার নিয়ে সে প্ল্যানেটে চলে আসে, যাতে বাকি ক্রু মেম্বারদের তারা রেস্কিউ করতে পারে। কিন্তু ডেভিড এত সহজে তাদেরকে যেতে দেবে না। সে প্রথমে ড্যানিয়েলসের উপর আক্রমণ করে। সময়ের সাথে সাথে ডেভিড নিজেকে আপগ্রেড করে নিয়েছে। সে ছিল একটি রোবট মাত্র, তার মধ্যে কোনো ইমোশন ছিল না। তবে এখন আমরা তার চোখে পানিও দেখতে পাই। এখন সে রেগে যায় এবং একই সাথে সে ইন্টিমেটও হতে চায়। তার ভাবনা চিন্তা হুবহু মানুষদের মতো হয়ে গিয়েছে। তবে সেখানে ওয়াল্টার চলে আসে এবং সে ড্যানিয়েলসকে বাঁচিয়ে দেয়। ওয়াল্টার তখন পুরোপুরি শাটডাউন হয়নি, কারণ সে একটি অ্যাডভান্স রোবট। দুজনের মধ্যে তখন শুরু হয় তুমুল লড়াই। অন্যদিকে বাকি ক্রু মেম্বাররা সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে লুপ নামের একজন একটি ফেসহাগার্স দেখতে পায়। সে বন্দুক দিয়ে সেটিকে মারার চেষ্টা করে, কিন্তু প্ল্যানেটের গতি ছিল অবিশ্বাস্য। কিছুক্ষণ পর সে ফেসহাগার্সটি আচমকাই তার উপর আক্রমণ করে দেয়। সেটি তার মুখ পেঁচিয়ে ধরে, কিন্তু রিক নামের একজন এসে তাকে বাঁচিয়ে দেয়। সে একটা চাকু ফেসহাগার্সটির শরীরে ঢুকিয়ে দেয়, কিন্তু ফেসহাগার্সটির রক্ত লুপের মুখের এক পাশ চালিয়ে দেয়, যেমনটা আমরা প্রমিথিয়াস সিনেমায় দেখেছিলাম। আসলে তাদের রক্তগুলো এক ধরনের অ্যাসিড। তারপর সবাই বাইরে বের হয়ে আসে এবং এক ধরনের সিগন্যাল অ্যাক্টিভেট করে দেয়। আর ল্যান্ডারে থাকা টেনেসি সে সিগন্যালটি দেখে এখানে চলে আসে তাদের উদ্ধার করার জন্য। ওয়াল্টার সহ যারা যারা সেখানে জীবিত ছিল সবাই তখন দ্রুত ল্যান্ডারে উঠে পড়ে এবং তারা টেক অফ করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ল্যান্ডারের নিচে একটি জেনোমস উঠে পড়ে। তখন তাকে মারার জন্য ড্যানিয়েলস মারাত্মক ঝুঁকি নিয়ে বাইরে চলে আসে। সে নিজেকে দড়ির সাথে লক করে এলিয়েনটিকে নিশানা করার চেষ্টা করে। এখানে একটা দারুণ লড়াই আমাদেরকে দেখানো হয়। একটা সময় সে এলিয়েনটি ল্যান্ডারের কাজ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। ড্যানিয়েলস তখন তাকে নিজের দিকে আকর্ষিত করে এবং ল্যান্ডারে থাকা বায়োসেফটি কন্টেনারে তাকে আটকিয়ে দেয়। শিপের ঝাঁকুনিতে ড্যানিয়েলস তখন নিচে ঝুলে যায়। তারপর সামনে গিয়ে অনেক কষ্টের পর ড্যানিয়েলস সে এলিয়েনটিকে মেরে ফেলে। তারপর তারা তাদের মাদারশিপ অর্থাৎ যার নাম হচ্ছে কভেন্যান্ট সেখানে ফিরে যায়। সেখানে আমরা লুপকে দেখতে পাই, যার ওপর সে ফেসহাগার্সটি আক্রমণ করেছিল। তার মুখের এক পাশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং তার ট্রিটমেন্ট করা হচ্ছে। তারপর সবাই ঘুমাতে গেলে একটু পর মাদারশিপটির এআই থেকে একটি অ্যালার্ট আসে এবং সেখানে জানানো হয় এই শিপের মধ্যে এক ধরনের জন্তু রয়েছে, যেটা সবার জন্য মারাত্মক বিপজ্জনক। তারা তখন দ্রুত বন্দুক নিয়ে মেডিকেল এরিয়ার দিকে দৌড়ে যায়, কিন্তু ওয়াল্টারকে দেখে মনে হচ্ছে তার এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। সেখানে গিয়ে তারা লুপের বডিটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এর মানে বোঝা গেল ফেসহাগার্সটি যখন তাকে আক্রমণ করেছিল
সেটাকে মেরে ফেললেও তার আগে সে তার শরীরে ডিম পেড়ে দিয়েছিল। এখন যেভাবে হোক তাদের সে প্রাণীটিকে মারতে হবে। এই সময়ের মধ্যেই এলিয়েনটি এই শিপে থাকা আরও 2জন ক্রু মেম্বারকে নির্মমভাবে হত্যা করে। এখানে এসে তারা রক্তের দাগ ফলো করে এলিয়েনটিকে খুঁজতে থাকে। তারা প্রাণীটিকে শিপের বাইরে ফেলে দেওয়ার পরিকল্পনা করে। গুলি করে মারলে উল্টো তাদের ক্ষতি হতে পারে, কারণ প্রাণীগুলোর রক্ত যে কতটা মারাত্মক তা আমরা আগেই জেনেছি। টেনেসি এবং ড্যানিয়েলস অনেক কষ্টের পর সে এলিয়েনটিকে শিপের বাইরে পাঠাতে সক্ষম হয়। সবাই খুশি হলেও আমরা ওয়াল্টারকে একদমই খুশি হতে দেখি না। যাই হোক, তারপর তারা তাদের শিপ নিয়ে রওনা দেয় অরিকে 6 নামক সে গ্রহে, যেখানে যেতে তাদের আরও 7 বছরের মতো সময় লাগবে। তাই তারা আবার ক্রায়োস্লিপে যাওয়ার জন্য তৈরি হয়। ড্যানিয়েলস তার স্লিপিং চেম্বারে শুয়ে পড়ে। তখন তার সামনে ওয়াল্টার দাঁড়িয়েছিল। ওয়াল্টার তখন তাকে অদ্ভুত কিছু কথা বলে, কিন্তু ততক্ষণে স্লিপিং চেম্বারের গ্যাসগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। ড্যানিয়েলস বুঝতে পেরে যায় সেটা ওয়াল্টার নয়, বরং ডেভিড। তারপর সে ঘুমিয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই ডেভিডকে, যে কিনা এই পুরো শিপটিকে এখন কন্ট্রোল করছে। সেখানে একটি জায়গায় হিউম্যান অ্যাম্ব্রোয়েসগুলো রাখা ছিল। ডেভিড তখন তার মুখ থেকে 2টা এলিয়েন অ্যাম্ব্রোয়েস বের করে সেখানে রেখে দেয়। অর্থাৎ সে লুকিয়ে লুকিয়ে তার মুখে করে এলিয়েন অ্যাম্ব্রোসগুলো এই শিপে এনেছিল। আমরা বুঝতে পারি ডেভিড এবং ওয়াল্টারের মধ্যে যে লড়াই হয়েছিল সেখানে ডেভিড ওয়াল্টারকে ধ্বংস করেছিল। পরবর্তীতে সে নিজের একটা হাত কেটে হুবহু ওয়াল্টারের মতো বেশ নিয়ে এই শিপে প্রবেশ করে। আমরা জানি না এখন কি আছে তাদের ভাগ্যে, তবে এমন কিছু জিনিস আছে তা যখন নৈতিকতা ও দায়িত্ববোধ ছাড়াই পরিচালিত হয় তখন তা ধ্বংসাত্মক হতে পারে। আর এই দৃশ্যটি দেখেই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর নিচের লিঙ্কে ক্লিক করে এই সিনেমার পার্ট 1 দেখে আসতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।